কয়েকজন রবার ব্যাংক ডাকাতির দুর্ধর্ষ মাস্টার প্ল্যান করে। তাদের প্ল্যান এতটাই নিখুঁত যে মুভিটি দেখে আপনিও বলতে বাধ্য হবেন, ভাই রে ভাই, এটা কি দেখলাম। মজার ব্যাপার হলো এই মুভিটি সত্য ঘটনা নিয়ে নির্মিত। এখানে আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যাংক রবারি তুলে ধরা হয়েছে। তো দেরি কিসের, চলুন শুরু করি ব্যাংক ডাকাতির দুর্ধর্ষ মাস্টার প্ল্যান নিয়ে মুভি দ্য হেইস্ট অব দ্য সেঞ্চুরির গল্প। আমি জানি আপনাদের সাবস্ক্রাইব করতে তেমন মনে থাকে না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আসলে আমার কাজের বেগ দ্বিগুণ করে দেয়। মুভির শুরুতেই জনকে দেখা যায়, সে মনোযোগ দিয়ে আর্ট করছে। জন একজন মুক্ত চিন্তার মানুষ, তার লাইফ নিয়ে তেমন প্যারা নেই। জন পেশায় মার্শাল আর্ট টিচার, তার একটি প্রতিষ্ঠান আছে, সে সেখানে মার্শাল আর্ট ট্রেনিং করায়। একদিন রাতে বাসায় ফেরার সময় জন বৃষ্টিতে ফেসে যায়। অবসর সময় কাটানোর জন্য জন একটি সিগারেট ধরায়, তবে একটি গাড়ি এসে তাকে ভিজিয়ে দিলে সিগারেটটিও নিভে যায়। কি আর করার, বেচারা মন খারাপ করে সিগারেটটি ফেলে দেয়। রাস্তার পাশে দাঁড়িয়ে জন লক্ষ্য করে তার ফেলে দেওয়া সিগারেটটি পানিতে ভেসে যাচ্ছে। সে একটু পিছু করলে দেখতে পায় সিগারেটটি পানির সাথে ম্যানহোলে চলে গেল। জন সামনে তাকিয়ে বেশ অবাক হয়, কারণ ম্যানহোলের ঢাকনাটি ছিল ব্যাংক রিওর সামনে। এরপর সে পানির প্রবাহ ফলো করে একটি আন্ডারগ্রাউন্ড টানেলে পৌঁছে যায়। মূলত এখান দিয়েই শহরের পানি বেরিয়ে যাচ্ছে। জন আস্তে আস্তে টানেলের ভেতরে আসে। এই টানেলটি ব্যাংকের খুব কাছাকাছি। সে বুঝতে পারে এই টানেল খুঁড়েই ব্যাংকে প্রবেশ করা সম্ভব। পরদিন সকালে জন তার বন্ধু দিয়াগোকে সব বলে। দিয়াগো পেশায় দক্ষ মেকানিক। সব শুনে দিয়াগো বলে, টানেল খুঁড়তে গেলে আমাদের বেশ কিছু সরঞ্জামের দরকার। এই মুহূর্তে আমার কাছে এত সরঞ্জাম নেই। তোমার উচিত একজন ইনভেস্টর খুঁজে বের করা, যে আমাদের টাকা দেবে আর আমরা ইনস্ট্রুমেন্ট কিনতে পারবো। দিয়াগোর কথা জনের বেশ ভালো লাগে। জন দেরি না করে তার পুরনো বন্ধু ডেভিডের সাথে দেখা করতে একটি চার্জে আসে। ডেভিড জনের প্ল্যান শুনে বলে, এই মুহূর্তে আমার কাছে এত বেশি টাকা নেই, তবে আমি তোমাকে একজনের ঠিকানা দিচ্ছি, ওর সাথে দেখা করো। আশা করি ও তোমাকে নিরাশ করবে না। পরের সিনে মারিওকে দেখা যায়। সে একটি এজেন্সিতে এসেছে। মারিও কাজের জন্য $2000 দেয়। এজেন্সির মেয়েটি বলে, স্যার আপনাকে $200 আনতে বলেছিলাম। এটা শুনে মারিও বলে, তাহলে আমি ভুল শুনেছি। এতগুলো ডলার নিয়ে বাসায় যাওয়া অনেক বিপজ্জনক। আপনি কি ডলারগুলো রাখতে পারবেন? আমি পরে এসে নিয়ে যাব। মেয়েটি খুশি মনে ডলারগুলো রেখে দেয়। এরপর মারিও তার মেয়ের সাথে দেখা করতে আসে। মারিওর মেয়ে একটি সেলুনে কাজ করে। মারিও মাঝে মাঝে ছোটখাটো চুরি করে, এজন্য তার মেয়ে সব সময় তাকে এসব থেকে দূরে থাকার উপদেশ দেয়। তবে মারিও এসব কানে নেয় না। মূলত মারিও এখানে তার মেয়েকে কিছু টাকা দিতে এসেছিল। রাতে মারিও এজেন্সিতে আসে। সে চুপি চুপি অফিসের ভেতরে যায়। এরপর সে একটি ডিভাইসের মাধ্যমে লকারের লোকেশন বের করে। মূলত তার টাকার প্যাকেটে একটি জিপিএস ট্র্যাকার লাগানো আছে। সে এজেন্সির লকারে চুরি করার জন্যই টাকাগুলো রেখে গিয়েছিল। মারিও ড্রিল করে লকারের সিকিউরিটি ক্র্যাক করে। সে লকার খুলে সবগুলো টাকা তার ব্যাগে তোলে। মারিও অফিস থেকে বেরোতেই যাবে, ঠিক সেই সময় অফিসের ক্লিনার আসে। এখন তো বেরোনো মুশকিল। মারিও এখানে একটি মাস্টার প্ল্যান খাটায়। সে অফিস থেকে কিছু ডকুমেন্ট নিয়ে ক্লিনারের সামনে যায়। ক্লিনার জানতে চায় সে এখানে কি করছে। মারিও বলে, আমি নতুন জয়েন করেছি তো, এইমাত্র আমার কাজ শেষ হলো। ক্লিনার তাকে সরল মনে বিশ্বাস করে। এর ফলে মারিও আরামসে পালিয়ে যায়। ডেভিডের কথা মতো জন একটি হোটেলে মারিওর সাথে দেখা করতে আসে। এখানে জন মারিওকে বলে, তুমি এতবার জেলে গিয়েছো কেন জানো? তুমি ছোট ছোট চুরি করো তাই। তোমার জন্য একটা অফার আছে, একটা বড় চুরি আর লাইফ সেট। রাজি থাকলে তোমাকে কিছু দেখাতে চাই। মারিও রাজি হলে জন তাকে নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় জন মারিওকে বলে, সেন্ট্রাল ব্যাংকের নিয়ম অনুসারে কারো ব্যাংকে $10,000 বেশি পরিমাণ সম্পদ থাকলে তা ব্যাংকের সেফ ডিপোজিট বক্সে রাখা হয়। এই ডিপোজিট বক্সগুলো ব্যাংকের ভল্টে থাকে। এটা শুনে মারিও বলে, তাহলে সেখানে অনেক সম্পদ থাকবে তাই তো? আমি বুঝতে পারছি তুমি কি করতে চাচ্ছ। জন ব্যাংকের সামনে এসে গাড়ি থেকে নামে। এরপর সে ম্যানহোলের ঢাকনায় একটি মেজারমেন্ট টেপ ছেড়ে দেয়। একটু পর জন মারিওকে নিয়ে ম্যানহোলের আন্ডারগ্রাউন্ড টানেলে আসে। তারা একটু সামনে গেলেই মেজারমেন্ট টেপটি দেখতে পায়। জন বলে, আমরা ব্যাংকের নিচে অবস্থান করছি, আর এই দূরত্বটা মাত্র 18 মিটার। কোটিপতি হতে গেলে আমাদের এই 18 মিটার পাড়ি দিতে হবে। মারিও চারিদিকে দেখে বলে, এদিক দিয়ে বৃষ্টির পানি বেরিয়ে যায়। বৃষ্টি শুরু হলে এখানে আসা যাওয়া অনেক মুশকিল হবে। এটা শুনে জন বলে, আমরা আবহাওয়া দেখেই কাজ করব। যখন বৃষ্টির সম্ভাবনা থাকবে না, মূলত তখনই আমরা মিশনে যাব। পরদিন ডেভিড ও মারিও জনের সাথে দেখা করতে আসে। মারিও জনকে বলে, মানলাম আমরা গর্ত করে ভেতরে ঢুকবো, কিন্তু ব্যাংকের সব জায়গায় মোশন সেন্সর থাকে, এগুলো কিভাবে হ্যান্ডেল করবে? জন বলে, গত সপ্তাহে আমার রুমে একটি সেম সেন্সর ইনস্টল করেছি। এই সেন্সর মানুষের শরীরের তাপমাত্রা ডিটেক্ট করে। এটা কোনো মুভমেন্ট ধরতে পারে না,
আমি জানি এটা কিভাবে কাজ করে, তোমরা দাঁড়াও, আমি একটি জিনিস দেখাবো। একটু পর জন আজব একটি স্যুট পরে আসে। জন বলে, আমি এই স্যুটটি স্লিপিং ব্যাগ দিয়ে তৈরি করেছি, দেখো মোশন সেন্সর এটি ডিটেক্ট করতে পারছে না, আমরা সেন্সরকে ফাঁকি দিতে এই স্যুট ব্যবহার করব। এটা দেখে মারিও বলে, ধরে নিলাম এটা ওকে, এখন বলো ভল্ট কিভাবে খুলবে। জন বলে, এটা আমার উপরে ছেড়ে দাও আর আমাকে সময় দাও, আমি ভল্ট খোলার ব্যবস্থা করছি। পরদিন জন দিয়াগোকে নিয়ে ব্যাংকে আসে। তারা দুজন ব্যাংকের ইনফরমেশন কালেক্ট করতে এসেছে। এখানে জন একটি ক্যামেরার মাধ্যমে পুরো ব্যাংকের ছবি তুলছিল। তবে ব্যাংকের সিকিউরিটি অফিসার বিষয়টি খেয়াল করে। জন ব্যাংক থেকে বেরোতে গেলে অফিসার তাকে চেক করতে একটি রুমে আনে। জনের পুরো ক্যামেরা চেক করে তারা একটি ছবিও পায় না। জন মূলত ক্যামেরার মেমোরি কার্ড আগেই বের করে রেখেছিল। শেষমেশ জন উল্টো ফাপড় দিয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসে। রাতে জন তার টিমকে পুরো ব্যাংকের ইনফরমেশন দেখায়, ব্যাংকের কোথায় কি আছে, তারা কোন দিক দিয়ে প্রবেশ করবে, এসব আর কি। এখন কথা হচ্ছে তাদের কতটুকু খুঁড়তে হবে। এটা জানার জন্য ডেভিডকে একটি সাইকেল দিয়ে ব্যাংকে পাঠানো হয়। ডেভিড সাইকেলের চাকার মাধ্যমে ম্যানহোলের ঢাকনা থেকে ব্যাংকের দূরত্ব মাপে। পরদিন জন মারিওকে দেখায় তাদের কোন অ্যাঙ্গেলে খুঁড়তে হবে। জন জিওমেট্রির মাধ্যমে অ্যাঙ্গেল বের করে। মূলত তারা সমকোণী ত্রিভুজের সাহায্য নেয়। এই ত্রিভুজের যে অতিভুজটি আছে মূলত সে পরিমাণ তাদের খুঁড়তে হবে। জন জিওমেট্রিতে অনেক পারদর্শী। একটু পর দিয়াগো ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে। দিয়াগোকে ইনস্ট্রুমেন্ট আনার জন্যই পাঠানো হয়েছিল। রাতে পুরো টিম টানেলে আসে। প্রথমে টানেলের এক পাশ থেকে স্টিল সরানো হয়। এরপর দিয়াগো খুঁড়তে শুরু করে। সবাই দিয়াগোকে এই কাজে সাহায্য করছিল। টানেল খোঁড়ার বন্দোবস্ত হয়ে গেল। পুরো টিম একটি বিষয় নিয়ে বেশ চিন্তিত, সেটা হলো তারা ভল্টের সিকিউরিটি বক্সগুলো কিভাবে খুলবে। জন বলে, রড দিয়ে ভাঙতে গেলে আমাদের অনেক সময় লাগবে। ভল্টে প্রায় 400-র বেশি বক্স রয়েছে, আমাদের আগে সিকিউরিটি বক্স সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। এজন্য ভল্টের একটি বক্স ভাড়া নেওয়া দরকার। এটা শুনে মারিও বলে, ব্যাংকে বক্স ভাড়া নিতে গেলে ওরা আমাদের ইনফরমেশন পেয়ে যাবে। জন বলে, তুমি অন্য ব্রাঞ্চে গিয়ে বক্স ভাড়া নাও, সব ব্রাঞ্চের লকারই একই রকম। জনের কথা মতো মারিও ব্যাংক রিওর অন্য একটি ব্রাঞ্চে আসে। এখানে সে একটি সিকিউরিটি বক্স ভাড়া করে। এর ফলে মারিও বক্সের সিকিউরিটি সম্বন্ধে পুরোপুরি ধারণা পেয়ে যায়। প্রতি রাতেই তারা একটু একটু করে খুঁড়েই চলেছে। তাদের প্রায় 18 মিটারের বেশি খুঁড়তে হবে। চুরির জিনিসপত্র ট্রান্সফারের জন্য তাদের একটি গাড়ির প্রয়োজন। কয়েকদিন পর তারা একটি গাড়ি কিনে নেয়। এই গাড়িটির কোনো লাইসেন্স নেই আর দেখতেও বেশ পুরনো, তাই কেউ সন্দেহ করবে না। গাড়িটি কিনতে তাদের কেন সাহায্য করে। এখানে কেনের সাথে তার বউ এসেছে, সেও এই প্ল্যানের ব্যাপারে জানে। কেন মূলত টুকটাক ট্রান্সপোর্টের বিজনেস করে। এই টিমের ড্রাইভার হিসেবে নেওয়া হয় ম্যাথিউকে, সে একজন দক্ষ ড্রাইভার। এরপর তারা গাড়িটি ওয়ার্কশপে এনে তাদের প্রয়োজন মতো কাস্টমাইজেশন শুরু করে। এই গাড়িটিরও বিশেষ রোল আছে যা আমরা সামনে জানতে পারবো। কেন তার বউকে চুরির ব্যাপারে জানিয়েছে, এটা জানতে পেরে মারিও অনেক রেগে যায়। কেন বলে, তোমরা চিন্তা করো না, ও কাউকে কিছুই বলবে না। রাতে পুরো টিম আবারও টানেল খুঁড়তে আসে। তবে হঠাৎ তাদের ড্রিল মেশিনটি নষ্ট হয়ে যায়। জন বলে, টানেল খোঁড়া প্রায় শেষের দিকে, কালকে নতুন একটি ড্রিল মেশিন কিনতে হবে। এটা শুনে মারিও বলে, অনেক হয়েছে, আমি আর একটি টাকাও দিতে পারবো না। তুমি এখন পর্যন্ত জানো না কিভাবে ভল্ট ক্র্যাক করবে। আমার মনে হয় আমার সব টাকা পানিতে গেল। এরপর মারিও মিশন রেখেই রাগ করে চলে যায়। বাসায় ফিরে জন তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছিল। তাদের গল্পের মাঝেই জনের মাথায় একটি আইডিয়া খেলে। জন দেরি না করে দ্রুত মারিওর বাসায় আসে। তবে মারিও জনের উপরে বেশ রেগে আছে। সে জনের সাথে কথাই বলতে চায় না। জন মারিওকে বলে, আমি একটি আইডিয়া পেয়েছি। ব্যাংকের সামনের দিকে একটি সিকিউরিটি সিস্টেম রয়েছে, সবাই ভালোভাবে বুঝবেন। একইভাবে ব্যাংকের পেছনেও চুরি ঠেকাতে একটি সিকিউরিটি সিস্টেম আছে। কিন্তু দুদিকেই যদি চুরি হয় তাহলে সবাই সামনেরটাই ফোকাস করবে। ব্যাংক যখন খোলা থাকবে তখন আমরা ব্যাংকে প্রবেশ করব। সবাই ভাববে এটা সাধারণ চুরি। এই সুযোগ নিয়েই আমরা টানেল দিয়ে পুরো ভল্ট চুরি করব। এই প্ল্যান শুনে মারিও অনেক খুশি হয়। সে আবারও মিশনে জয়েন করে। এরপর পুরো টিম আবার নতুন উদ্যমে কাজ শুরু করে। তারা চুরির প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে। একদম পুরো মাস্টার প্ল্যান সাজিয়ে তারা চুরির উদ্দেশ্যে ব্যাংকে আসে। সবাই ব্যাংকের সামনে দিয়ে প্রবেশ করলেও দিয়াগো টানেলে চলে যায়। 4 জন ব্যাংকে ঢুকেই মাস্ক পরে। ডেভিড ও মারিও ব্যাংকের সবাইকে হোস্টেস বানায়। তারা পুরো ব্যাংকে আতঙ্ক সৃষ্টি করে। ব্যাংকের সিকিউরিটি অফিসার সিসি ক্যামেরায় সব দেখতে পায়। সে দ্রুত পুলিশকে ইনফর্ম করে। অন্যদিকে কেন গিয়ে গাড়ি থেকে একটি চেন বের করে। সে চেনের সাহায্যে ব্যাংকের মেইন গেটে তালা লাগিয়ে দেয়। দেখতে দেখতে পুলিশ আসে।
জন ব্যাংকের এক লোককে হোস্টেস বানিয়ে পুলিশের সামনে আনে। এই কাজের মাধ্যমে সে পুলিশদের বোঝায় তারা ব্যাংকে ছোটখাটো চুরি করতে এসেছে। এরপর জন ব্যাংকের এক অফিসারকে নিয়ে সিকিউরিটি অফিসারের কাছে যায়। অফিসার রুমের দরজা লাগিয়ে ভেতরে বসে আছে। মারিও বলে, দরজা খুলে বাইরে আসো, না হলে আমরা একে মেরে ফেলবো। কি আর করার, সিকিউরিটি অফিসার বাইরে আসে। মারিও অফিসারের কাছ থেকে তার ফোনটি নেয়। সে অফিসারকে বলে, পুলিশ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে তোমার নাম্বারটি তাদের দিও। এরপর অফিসারকে তারা গান সহ ব্যাংক থেকে বের করে দেয়। অন্যদিকে দিয়াগো ম্যানহোলের টানেল দিয়ে আস্তে আস্তে ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে ব্যাংকের সবাই মিলে ব্যাংকের সিসি ক্যামেরাগুলো নষ্ট করতে শুরু করে, যাতে কোনো ফুটেজে তাদের দেখা না যায়। এরপর জন একটি রুমে আসে। সে দেয়ালের পাশ থেকে একটি আলমিরা সরায়। দিয়াগো এই দেয়াল ভেঙেই ব্যাংকে প্রবেশ করে। জন দিয়াগোকে নিয়ে ব্যাংকের পার্কিংয়ে যায়। তারা গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে। মূলত গাড়িতে করে তারা ভল্ট ক্র্যাক করার মেশিন এনেছিল। এরপর তারা দুজন ভল্টে আসে। দিয়াগো ভল্ট ক্র্যাক করার জন্য একটি মেশিন ব্যবহার করছে। এই মেশিনটির নাম ক্যানন পাওয়ার। ক্যানন পাওয়ারের দ্বারা মাত্র 7 সেকেন্ডে লক ভেঙে ফেলা যায়। শুরু হয় তাদের লকার থেকে কালেকশনের পালা। ব্যাংকের বাইরে পুলিশ আর্মি সহ নানান বাহিনী এসে জড়ো হয়েছে, আর মিডিয়া তো আছেই। এই কেসটি হ্যান্ডেল করছে ইন্সপেক্টর ড্যানি। সিকিউরিটি অফিসার ড্যানিকে রবারদের ব্যাপারে সব বলে। সে এটাও জানায়, একজন আমার ফোন নিয়েছে, চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারেন। এদিকে জন ও দিয়াগো একের পর এক বক্স খুলেই চলেছে। বক্সে কি থাকতে পারে বুঝতেই পারছেন। ব্যাংকের এক হোস্টেস হিসু করতে চায়। ডেভিড ওকে ব্যাংকের মাঝেই হিসু করতে বলে। এর মাঝেই তারা বুঝতে পারে ব্যাংকের উপর দিয়ে তাদের উপর অ্যাটাক হতে চলেছে। হঠাৎ মারিওর কাছে কল আসে। এটাও তাদের প্ল্যানে আছে। একদিন জন মারিওকে একটি বই দিয়েছিল। এই বইটি নেগোসিয়েশন নিয়ে লেখা আর কি। মূলত মারিওকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে পুলিশদের ব্যস্ত রাখবে। এরপর মারিওকে চুরির সময় রিল্যাক্স থাকার জন্য ট্রেনিংও দেওয়া হয়েছিল। কি মাস্টার প্ল্যান রে ভাই। মারিও ফোন ধরে বলে, তোমরা যাদের ছাদে পাঠিয়েছ তাদের দ্রুত নিচে নিয়ে যাও, না হলে আমি ব্যাংকের সবাইকে মেরে ফেলবো। এটা শুনে ড্যানি সবাইকে নিচে যেতে বলে। মারিও বলে, তুমি বাইরে সব ঠিকঠাক রাখো, তাহলে ভেতরে কারো ক্ষতি হবে না। সে আরো বলে, ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে ডাকো, আমি ওর সাথে কথা বলবো। মারিও এমন ভাব দেখায় যেন তারা ধরা পড়ে গিয়েছে আর এখনই আত্মসমর্পণ করবে। ড্যানি মারিওর কথা শুনে ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে দ্রুত আসতে বলে। এদিকে জন ও দিয়াগো সিকিউরিটি বক্স খুলতে ব্যস্ত। জন বক্সগুলো থেকে মূল্যবান জিনিসপত্র কালেক্ট করছে। ব্যাংকের ভেতরে হঠাৎ মোবাইল বেজে ওঠে। একজন বয়স্ক মহিলা বলে মোবাইলটি তার, আজকে তার বার্থডে, তাই নাতিরা কল করছে। এটা শুনে মারিও হোস্টেসদের কাছ থেকে একটি চকলেট কালেক্ট করে। এরপর তারা সবাই মিলে মহিলাটির বার্থডে সেলিব্রেট করে। এত রিল্যাক্সে ব্যাংক ডাকাতি আগে কখনো দেখেছেন? কমেন্টে জানাবেন কিন্তু। এরপর মারিও মহিলাটিকে ব্যাংক থেকে বের করে দেয়। এটা দেখে ড্যানি অনেক খুশি হয়। একটু পর ড্যানি মারিওকে ডিস্ট্রিক্ট কালেক্টরের সাথে কথা বলায়। মারিও এখানে কালেক্টরকে অনেক বকাবকি করে, কারণ এই কালেক্টরের জন্যই সে আগে জেলে গিয়েছিল। মূলত পুলিশকে ব্যস্ত রাখার জন্যই মারিও এসব করছে। এদিকে ওভারহিটিং এর কারণে ক্যানন পাওয়ার বন্ধ হয়ে যায়। দিয়াগো জনকে বলে, আমাদের এখনই চলে যাওয়া উচিত। এটা শুনে জন জিনিসপত্র ব্যাগে ভরতে শুরু করে। এরপর জন সবাইকে বলে, তোমাদের অস্ত্রগুলো নিয়ে ভল্টে আসো। সবাই জনের কথা মতো ভল্টে আসে। দিয়াগোর সাহায্যে কেন ও ডেভিড টাকার ব্যাগগুলো টানেলের পাশে আনে। সবগুলো ব্যাগ আনা হলে দিয়াগো, কেন আর ডেভিড টানেল দিয়ে ম্যানহোলে যায়। এরপর জন ব্যাগগুলো নিচে পাঠাতে শুরু করে। অন্যদিকে মারিও ড্যানির সাথে কথা বলেই চলেছে। সে ড্যানিকে পুরো ব্যস্ত রেখেছে। শেষমেশ ড্যানির সন্দেহ হয়। সে ব্যাংকের ম্যানেজারের কাছে জানতে চায় ব্যাংকের মেইন গেট ছাড়া অন্য কোনো দিক দিয়ে ব্যাংকে প্রবেশ করা কি সম্ভব। ম্যানেজার বলে, মেইন গেট ছাড়া ব্যাংকে প্রবেশ করা অসম্ভব, আমার জানা মতে আর কোনো রাস্তা নেই। একটু পর ড্যানি আবারও মারিওকে কল করে, তবে মারিও এবার ফোন ধরে না। সে ব্যাংকে এগিয়ে গেলে ম্যানহোলের ঢাকনা দেখতে পায়। একটু সামনে গেলে আরও একটি ঢাকনা দেখতে পায়। অন্যদিকে চোরের দল টানেল দিয়ে টাকা বের করে বোর্ডে রাখছে। এখান থেকে বেরোনোর জন্য তারা দুটি বোর্ড এনেছে। জন ভল্টের সামনে লাল কাপড় বিছিয়ে তাদের আনা গানগুলো সাজিয়ে রাখছে। মূলত এখানেও তাদের প্ল্যান আছে। তারা যে গানগুলো ব্যবহার করছে এগুলো নকল। মিশনে ব্যবহার করার জন্য তারা অনেকগুলো নকল গান কিনেছিল। এটার কারণ হলো তারা যদি ধরা পড়ে নকল গান হওয়ার কারণে তাদের সাজা কমে যাবে। এই বুদ্ধিটি ছিল মাস্টারমাইন্ড চোর জনের। এদিকে ড্যানি একজন আর্মি অফিসারকে বলছে, আমার মতে ওরা ম্যানহোল দিয়ে চলে যাবে, ওদের ধরতে চাইলে ম্যানহোলের দিকে ফোর্স পাঠাতে হবে। তবে আর্মি অফিসার ড্যানির এসব কথা কানে নেয় না। দেখতে দেখতেই ব্যাংকের ভেতর থেকে ফোন আসা শুরু হয়, মানে চোরের দল চলে গিয়েছে। তবে পুলিশের টের পেতে একটু দেরি হয়েছে। সাথে সাথে ম্যানহোলের দিকে ফোর্স পাঠানো হয়। তারা গিয়ে রবারদের খুঁজতে শুরু করে। এদিকে ব্যাংকের ভিতরেও আর্মির টিম চলে এসেছে, তবে তারা রবারদের দেখতে পায় না।
ড্যানিও ভল্টে এসে খোঁজাখুঁজি করছে। সে ভল্টের মেঝেতে ময়লা দেখতে পায়। এরপর আলমিরা সরালে টানেলটি তার চোখে পড়ে, আর টানেলের মুখে লাগানো আছে একটি গ্রেনেড। অন্যদিকে চোরের দল বোর্ড নিয়ে ম্যানহোল দিয়ে পালিয়ে যাচ্ছে। তারা একটি বোর্ডে সবাই উঠেছে, আরেকটিতে রেখেছে ব্যাংকের সব টাকা পয়সা। একজন অফিসার ড্যানিকে ফোন করে জানায়, আমরা যে হাতিয়ারগুলো পেয়েছি এগুলো সবই নকল। এটা শুনে ড্যানি টানেল থেকে গ্রেনেডটি সরায়। এরপর সে আস্তে আস্তে ম্যানহোলের দিকে যেতে শুরু করে। অন্যদিকে চোরের দল একটু সামনে গেলেই দেখা যায় ম্যানহোলের ভেতরে একটি মই লাগানো আছে। জন মই দিয়ে উপরে উঠতে শুরু করে। এখানে তাদের প্ল্যানটা হলো, তারা রাস্তার উপরে গাড়িটি রেখেছে, গাড়ির নিচে রয়েছে ম্যানহোলের ঢাকনা। মানে সবাই ডিরেক্ট ম্যানহোলের ঢাকনা খুলে গাড়িতে প্রবেশ করবে। বাইরে ম্যাথিউ গাড়ির টায়ার ঠিক করার নাটক করছে। একটু পর ম্যাথিউ এসে ম্যানহোলের ঢাকনা খুলে দেয়। এর সাথে সাথে জন গাড়িতে ওঠে। এরপর তারা একে একে সবগুলো ব্যাগ উপরে তুলতে শুরু করে। অন্যদিকে আর্মির টিম আর ড্যানি ম্যানহোলে পৌঁছে গিয়েছে। ড্যানি ম্যানহোলে একটি বাঁধ দেখতে পায়। মূলত পানি আটকানোর জন্যই তারা এটা ব্যবহার করেছে। এই বাঁধের কারণেই তারা খুব সহজে বোর্ড নিয়ে চলে গিয়েছে। ড্যানি তাদের এসব প্ল্যান দেখে পুরো অবাক হয়ে যায়। অন্যদিকে সবাই জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে এসেছে। তাদের পাশ দিয়ে পুলিশের গাড়ি চলে যায়, কিন্তু তাদের কেউ সন্দেহ করে না। কারণটা অবাক করার মতো, তারা টানেল দিয়ে ব্যাংক থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে এসেছে। একেই বলে মাস্টার প্ল্যান। বাসায় ফিরে এসে সবাই বেশ আনন্দে আছে, কারণ তারা এত বড় চুরি করবে তা কল্পনা করতে পারেনি। এরপর সবাই টাকাগুলো শুকিয়ে ফেলে। ম্যানহোল দিয়ে আসার কারণে এগুলো ভিজে গিয়েছিল। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে তারা গাড়িটিকেও পুড়িয়ে ফেলে। এরপর সবাই যার যার ভাগ নিয়ে নতুন জীবন শুরু করে। জন শহর থেকে বেশ দূরে এসেছে। সে টিভিতে দেখতে পায় তাদের চুরিটিকে আর্জেন্টিনার শতাব্দীর সেরা চুরি হিসেবে ধরা হচ্ছে। শুধু জনই নয়, অন্যরাও যার যা স্বপ্ন ছিল তা পূরণ করেছে। কেউ নতুন গাড়ি কিনেছে, তো কেউ ছেলেকে ভিডিও গেম কিনে দিয়েছে। সবার দিনকাল ভালোই যাচ্ছে। এবার আসি আসল কথায়। কেনের বউ একদিন দেখতে পায় কেন গাড়িতে অন্য একটি মেয়ের সাথে রোমান্স করছে। এটা দেখে কেনের বউ অনেক রেগে যায়। সে দেরি না করে থানায় আসে আর অফিসারকে জানায়, আমার স্বামী ব্যাংক ডাকাতি করেছে। এটা শুনে অফিসার চমকে যায়, কারণ তারা চোরদের খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছে, তবুও কোনো ক্লু পায়নি। কেনের বউ আরও বলে, ব্যাংকের টাকা আমাদের বাড়ির ছাদে রয়েছে, বিশ্বাস না হলে আপনারা চেক করতে পারেন। বাস, প্রমাণের জন্য এতটুকুই যথেষ্ট। অফিসাররা কেনকে গ্রেপ্তার করে বাসায় আনে। এরপর তারা ছাদে হাত দিলে বৃষ্টির মতো টাকা পড়তে শুরু করে। পুলিশ একে একে তাদের টিমের সবাইকে খুঁজে বের করে, যাকে যেখানে পায় সেখান থেকেই গ্রেপ্তার করে। মূলত পুলিশের চাপে পড়ে কেন সবার কথা বলে দিয়েছে, তবে জনের লোকেশন কেউ বলতে পারে না। জন সবার থেকে একটু দূরে আছে। সারা দেশে জনের ব্যাপারে অ্যালার্ট করে দেওয়া হয়। অবশেষে পুলিশ জনকেও ধরে ফেলে। কয়েক বছর পর জন জেল থেকে ছাড়া পায়। তাকে রিসিভ করতে মারিও আসে। জন মারিওকে বলে, তুমি এখানে কিভাবে? মারিও বলে, আমি তোমাকে বিদায় জানাতে এসেছি। মারিও সব ছেড়ে দিয়েছে। এখন সে তার মেয়ের কথা মতো চলে। খেলনা অস্ত্র ব্যবহার করার কারণে সবার সাজা কম হয়েছিল। মুভির শেষে চুরির আসল ফুটেজ দেখানো হয়। চোরেরা কিভাবে প্ল্যান করছে, কোন গাড়ি ব্যবহার করেছিল, কিভাবে ধরা পড়লো, এসব আর কি। আর এই চুরিটি হলো আর্জেন্টিনার শতাব্দীর সেরা চুরি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিনে শাখার সাথেই থাকবেন।